আর আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো কেপে প্যাটেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো পরের পার্ট শুরু করা যাক। তে অনেক কষ্টে উঠে দাঁড়িয়েছিল এবং সে বাইরে এসেছিল শুধুমাত্র জাংকুককে দেখতে, কারণ জাংকুক জীবিত আর সুস্থ, এটাই তার জন্য যথেষ্ট ছিল। তিনি ঠিকভাবে অনেক খারাপ অনুভব করছিলেন, কিন্তু জাংকুক এখনো হাল ছেড়ে দিতে চায় না। প্রস্তুত হওয়ার পর তারা তাদের ভরাক্রান্ত মন নিয়ে তাদের সেই জায়গা ত্যাগ করলো। তারা আবার তাদের কিছু লোককে হারিয়েছে এবং ভবিষ্যতেও হারাতে পারে। তারা সবাই ভয়ে ছিল, কে জানে পরবর্তীতে কাকে হারাতে চলেছে তারা। আমাদের খাবার আর সরঞ্জামগুলি সব ফুরিয়ে যাচ্ছে এবং যেগুলো অবশিষ্ট আছে সেগুলো আমাদের জন্য যথেষ্ট নয়। তারা কোথায় যাচ্ছে কেউ জানে না, তারা শুধু যতদূর যেতে পারে ততদূরই এগিয়ে চলেছে। আমরা পথে কিছু প্রাণী শিকার করতে পারি। পেছন থেকে একজন সৈন্য হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়লো এবং এতে সবাই অনেকটা অবাক হয়ে যায়। সাথে সাথে ডাক্তার তাকে পরীক্ষা করতে লাগলো এবং তিনি হতাশ হয়ে তার দিকে তাকিয়েছিল, কারণ সৈনিকটা ইতিমধ্যেই মারা গিয়েছে। জাংকুক এক এক করে প্রত্যেকটা সৈন্যের দিকে তাকালো। তার প্রচন্ড কষ্ট অনুভব হচ্ছে, কারণ সবাই অনেকটা ক্লান্ত, রক্তে রঞ্জিত হয়ে আছে। চলো ওইখান পর্যন্ত হেঁটে যাই, তারপর আমরা বিশ্রাম নেব। কিন্তু তারা সেখান পর্যন্ত পৌঁছানোর আগেই তাদের সামনে একদল মানুষ মশাল হাতে, বর্ষা হাতে তাদের দিকে নির্দেশ করে দাঁড়িয়ে আছে। সৈন্যরা আতঙ্ক হয়ে তাদের বন্দুক বের করলো এবং সেই লোকেদের দিকে ইশারা করলো। তারা সবাই সজাগ হয়েছিল, কারণ তারা কাউকেই সুযোগ দিতে চায় না। সেই লোকগুলো তাদের প্রতিদিনের সাধারণ পোশাকেই ছিলেন, তবে রক্তে রঞ্জিত ছিল, কারণ বিশ্বযুদ্ধের সময় এটা হওয়া স্বাভাবিক। কিন্তু জাংকুক জানে না যে তারা তাদেরকে বিশ্বাস করবে কিনা। কিন্তু তাদের দলের নেতার মতো দেখতে লোকটি তার হাতের মশালটা নামিয়ে জাংকুকের কাছে আসতে লাগলো। ক্যাপ্টেন জিয়ন, আপনি? জাংকুকের ভ্রু কুঁচকে গেল এবং সে এখন তার সঙ্গীদের হতাশ করতে চান না, তাই তিনি সামনে গিয়ে বলল, তুমি তুমি কে? এই কথায় লোকটি সাথে সাথে তার মুখের কাপড়টা সরিয়ে দিল এবং জাংকুক তাকে চিনতে পারল। লেফটেন্যান্ট লি? লেফটেন্যান্ট লিও তাকে দেখে অবাক হয়েছিল, কারণ সে যখন আমেরিকা থেকে এসেছিল তখন লেফটেন্যান্ট লি ক্যাম্পে ছিল না। তাকে ভুল বোঝাবুঝির জন্য স্থানান্তর করা হয়েছিল। আমি খুশি যে তুমি আমাকে এখনো মনে রেখেছো। লেফটেন্যান্ট লি এর হাতের ওপরে হাতটা উঠিয়ে দূর থেকে তার লোকেদের জানিয়ে দিল এখানে তারা নিরাপদ, এবং ক্যাপ্টেনের কথা মতো সবাই তাদের বন্দুক নামিয়ে ফেললো। জাংকুক তার বন্দুকটা পকেটে রাখতে রাখতে বলল, আমি কিভাবে সেই মানুষটাকে ভুলে যেতে পারি যে আমায় নিজের ছেলের মতো যত্ন নিয়েছিল যখন আমি একজন প্রশিক্ষণার্থী ছিলাম। লেফটেন্যান্ট লি জাংকুককে দেখে আবার খুশি হলো, কারণ তিনি তার কাছে একজন বাবার মতো। লেফটেন্যান্ট লি তার পিছনের লোকদের ইঙ্গিত দিলেন তাদের বর্ষাটা নামিয়ে নিতে। জাংকুকের মনে এই মুহূর্তে অনেক প্রশ্ন আছে, কিন্তু তার আগে সবাইকে ঠিক হতে হবে। কি হয়েছে আপনাদের সবার? লেফটেন্যান্ট লি একটা দীর্ঘশ্বাস ফেললো। তারা আসলে আমাকে অন্য ক্যাম্পে স্থানান্তর করেনি, তারা আমাকে বহিষ্কার করেছিল, আর যেটা ছিল অযৌক্তিক। লেফটেন্যান্ট লি জেওনের প্রতি প্রচন্ড রেগেছিলেন, কারণ যে বছরের পর বছর দেশের ভালোর জন্য সৎভাবে কাজ করে গেছে তারা তাকে একটুও সম্মান করেনি। তারা কারা স্যার? আমরা যেই জায়গা থেকে পালিয়ে এসেছি সেখানে এখনো অনেক লোককে বন্দি করা হয়েছে এবং অনেক লোককে মেরে ফেলা হচ্ছে, এবং অনেকে নারীদের আনন্দের জন্য তাদের দাসী বানিয়ে রেখেছে। জাংকুক লক্ষ্য করলো লেফটেন্যান্ট লি তার বর্ষাটা শক্ত করে ধরেছে। তারা আমার মেয়েকেও মেরে ফেলেছে। জাংকুক কখনোই সন্তান হারানোর যন্ত্রণা বুঝবে না, কারণ সে কখনো বাবা ছিলেনই না, তবে সে প্রিয়জন হারানোর কষ্টটা ঠিকই বুঝতে পারে। আমি দুঃখিত। হঠাৎ লেফটেন্যান্ট লি এর পাশ থেকে একটা বাচ্চা তের দিকে ছুটে গেল। তেয়ন হিউ! শিশুটি গিয়ে সোজা তেকে জড়িয়ে ধরলো। বাচ্চাটির গায়ে কাদা আর কিছু জায়গায় ক্ষত ছিল। তাইওয়েন? সে বুঝতে পেরেছে যে এই বাচ্চাটি সেই বাচ্চাটি, তার সাথে তার তের আগেও দেখা হয়েছিল। আমি তোমাকে আবার দেখে খুশি হয়েছি, কিন্তু তে ভাবছে এই বাচ্চাটা এই দুর্ভোগ পাওয়ার কি যোগ্য আদৌ? তার প্রচন্ড খারাপ লাগছে। সবাই তাদের দুজনকে একসাথে এরকম কথা বলতে দেখে খুশি হলো। ক্যাপ্টেন, আপনি কি আমাদের সাথে যেতে চান? আমরা কিছু লোকেদের বাঁচানোর জন্য রাজধানীর পথেই চলেছি এবং রাষ্ট্রপতি তার অবস্থান থেকে সমর্পণ করার চেষ্টা করছে। জাংকুক প্রেসিডেন্ট শব্দটা শুনে একটু থমকে গেল। আমরা আসলে কাকে বাঁচাতে যাচ্ছি, রাষ্ট্রপতি না জনগণকে? যদি সম্ভব হয় উভয়কেই, এবং রাষ্ট্রপতি ছাড়া জনগণ অকেজো, আর জনগণকে ছাড়া রাষ্ট্রপতি। জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চিন্তাগুলো অসহায়ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু স্যার, আমরা যেটা করতে যাচ্ছি তার জন্য আমাদের আরো শক্তিশালী সরঞ্জাম লাগবে এবং আরো সৈনিক লাগবে। আক্রমণের আগে আমাদের আরো শক্তিশালী হতে হবে। সামগ্রী পাওয়াটা অনেক সহজ, শুধু প্রতিপক্ষকে গুলি করতে হবে এবং সুযোগ বুঝে তাদের সরঞ্জাম চুরি করতে হবে। জাংকুক প্রস্তাবটায় রাজি হলো। তারা বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গায় থেমেছিল, কারণ তাদের মধ্যে অনেকেই আহত ছিল। তাইওয়েন আর তে বসে গল্প করছিল। তাইওয়েন তের পায়ে ব্যান্ডেজ দেখে জিজ্ঞাসা করলো, তোমার এখানে কি হয়েছে হিয়ং? ওহ, এখানে আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম, তবে আমি এখন ঠিক আছি।
তারা একটা গাছের নিচে বসেছিল পাহাড়ের কাছে, এবং কেউ কেউ বিশ্রাম নিচ্ছে, আবার কেউ কেউ নিজেদের মধ্যেই কথা বলছে, আবার কেউ খাবার ভাগাভাগি করে খাচ্ছে। অনেকে তেকে খাওয়ার প্রস্তাব দিয়েছিল, তে খায়নি, সে শুধু হেসেছিল। কেন সবাই এদের মতো হতে পারে না? কেন তারা আমার চারপাশের লোকেরা এইভাবে সন্তুষ্ট হচ্ছে? কত অল্পতেই এরা খুশি, কি সুন্দর সবার সাথে সবটা ভাগ করে নিচ্ছে। কোনোভাবে কি ক্ষমতা অদৃশ্য হতে পারে না? যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণই মানুষের তৃপ্তি মিটবে না। আমি শুধু আশা করি মানুষ তাদের ন্যায় বিচার পাক। অন্যদিকে পরিকল্পনা সম্পর্কে কথা বলার পর তারা দলে দলে বিভক্ত হয়েছিল, কারণ যথাযথ সময় তারা তাদের পরিকল্পনা কাজে লাগাতে পারবে। আমাদের আরও একজন স্নাইপার দরকার। তিনি সব সৈনিকদের গণনা করে দেখলো তাদের কাছে আর কোনো স্নাইপার নেই। আমি স্নাইপার হতে চাই। কথাটা শুনে জাঙ্কুকের চোখ কপালে উঠল। আপনি কি নিশ্চিত? আপনাকে দেখে তো ভালো মনে হচ্ছে না। তে উদ্বিগ্ন হয়ে বলল, একজন স্নাইপার শুধু এক জায়গা থেকে তার নিশানা অনুযায়ী আক্রমণ করে, আর তাদের বেশি দৌড়াতেও হয় না, তাই আমি হয়তো এটা করতে পারবো। সার্জেন্ট কিম রাজি হলো। স্যার, তেইং হয়তো এটা করতে পারবে, কারণ আমি তার প্রশিক্ষণ দেখেছি, সে এটাতে খুবই ভালো। লেফটেন্যান্ট লিও রাজি হয়ে গিয়েছিল যে তার কাছে তে আছে স্নাইপার হিসেবে। আচ্ছা, তাহলে তে আমার দলে। কথাটা শুনে জাঙ্কুক বলে উঠল, না, তে আমার। কথাটা বলেই জাঙ্কুক বুঝতে পারলো সবাই এটা নিয়ে অন্য কিছু ভাবছে। না, মানে আমার দলে নিতে আমার স্নাইপারের বদলে তেইয়ংকে নিতে চাই। আসুন স্নাইপার বদল করি। তে জাঙ্কুকের কাজ দেখে লজ্জায় তার দিকে তাকিয়ে আছে। ক্যাপ্টেন, আমাদের সবকিছু আগে থেকে পরিকল্পনা করা, তাই আমরা মানুষ বদলাতে পারি না একে অপরের সাথে। জাঙ্কুক আবার কথা বলতে চেয়েছিল, তবে তে জাঙ্কুককে থামালো। ঠিক আছে ক্যাপ্টেন, আমি নিজেকে সামলাতে পারবো। জাঙ্কুক আবার বলতে চাইলো, কিন্তু তে তার দিকে তাকিয়ে বলেছিল, কোনো চিন্তা করতে হবে না। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেললো। এখন আর তার কিছুই করার নেই। আচ্ছা ঠিক আছে। সবকিছু পরিষ্কার করার জন্য তারা কিছু কথা বলল। আমাদের রাজধানীতে যেতে হবে। সূর্য ওঠার আগেই আমাদের সেই পতিতা মেয়েদের বাঁচাতে হবে। তবে শুনেছি 6 বা 7টার দিকে তারা তাদের মেরে ফেলবে। আমাদের নিজেদের পক্ষে, জনগণের পক্ষে আর রাষ্ট্রপতির পক্ষে থাকতে হবে। আমরা আশা করি তোমাদের সবকিছু আমি বোঝাতে পেরেছি। কথাটা বলে জাঙ্কুক থামলো। সবাই তার সাথে একমত ছিল। এখন হয়তো সকাল 12টা বাজে। আমাদের এখন সবকিছু গুছিয়ে হাঁটা শুরু করতে হবে। এরপর সবাই তাদের সবকিছু গোছানো শুরু করলো, এবং তারা এখন প্রস্তুত হচ্ছে এগোবার জন্য। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু জাঙ্কুক সেই গাছের আড়ালে যাওয়ার জন্য তেকে ইঙ্গিত করলো। সেখানে গেলে তাদেরকে কেউ দেখতে পাবে না, এবং শুধু চাঁদের আলোই তারা দেখতে পাবে। জাঙ্কুকের ইশারায় তে পিছন পিছন যেতে লাগলো। তেকে কেমন যেন একটা লাগছিল। তে জাঙ্কুকের মুখে হাত দিয়ে বলেছিল, আরে ঠিক আছে, আমি ভালো থাকবো, মন খারাপ করবেন না। জাঙ্কুকে দেখে মনে হচ্ছে সে ইতস্তত বোধ করছে, কিন্তু হঠাৎ করে সে তের মুখ চেপে ধরে তাকে চুমু করতে শুরু করলো। হিউং, আমি যুদ্ধ যাওয়ার আগে কিছু একটা করতে চেয়েছিলাম বলে হঠাৎ করেই জাঙ্কুক নিচে হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা আংটি বার করে তের সামনে ধরলো। এই কাজ দেখে তে এতটাই অবাক হয়েছিল যে তার হাত দিয়ে সে মুখটা চেপে ধরলো। জাঙ্কুক এই প্রতিক্রিয়াই আশা করেছিল তের থেকে। সে একটা হাসি দিল আর তের হাতটা টেনে ধরলো। আমি জানি এই সময় এই প্রস্তাব দেওয়া ঠিক নয়, কিন্তু আমি চাই যাই ঘটে যাক না কেন, আমি আর তুমি একে অপরের সাথে আবদ্ধ থাকি। আমাদের মধ্যে অন্য কেউ আসতে পারবে না। আমার দিদা আমাকে এই আংটিটা দিয়েছিল, এবং তিনি বলেছিলেন আমি যদি কারোর ওপর আসল ভালোবাসা অনুভব করি তাকে যেন এই আংটিটা আমি দেই, এবং সেই ভালোবাসার মানুষটিকে আমি পেয়েছি, আর সেটা হলো তুমি। তে খুশিতে কান্না করে দিয়েছে, তার গাল দিয়ে অশ্রু ঝরে পড়ছে। আপনি কি আমাকে বিয়ে করতে চান? তে মাথা নাড়ল। সে কান্নার কারণে কোনো কথা বলতে পারছিল না, তবে সে জাঙ্কুকের প্রস্তাবে রাজি। আমি আমি রাজি, তে কাঁদতে কাঁদতে বলেছিল। কথাটা শুনে জাঙ্কুক হাসলো। জাঙ্কুক এতটা খুশি কখনো হয়নি। জাঙ্কুক আস্তে করে তের হাতের আঙুলে আংটিটা পরিয়ে দিল। তারপর জাঙ্কুক উঠে দাঁড়ালো। এত সুন্দর মুহূর্ত একে অপরকে চুমু করবে না, এটা কি হয়? জাঙ্কুক আলতো করে তেকে কাছে টেনে নিয়েছে এবং তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়েছে। তারা ততক্ষণ পর্যন্ত চুমু করতে থাকে যতক্ষণ না তাদের কেউ ডাকবে। তারা দুজন কেউ একে অপরকে ছাড়তে রাজি নয়। তারা একে অপরের কপালের সাথে কপাল ঠেকিয়ে ঝুঁকেছিল, চোখ বন্ধ করে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে এই শব্দটার থেকেও বেশি ভালোবাসি হিউম। কিন্তু লেফটেন্যান্ট লির কথা শুনে তারা দুজন একে অপরকে ছেড়ে দিল। আমাদের যেতে হবে। জাঙ্কুক দ্রুত তার পকেট থেকে একটা চিঠি বের করে তের হাতে দিল। আমার তোমাকে অনেক কিছু বলার আছে হিউম। আমি জানি এই সময় এই কথাগুলো না বলতে পারলে আমি সবটা ভুলে যাব, তাই একটা চিঠি লিখেছি তোমার জন্য। নিশ্চিত করো যে তোমার সবকিছু ঠিক আছে। আমি জানি না যে আমাদের সাথে আগামীতে কি ঘটতে চলেছে। যুদ্ধ শেষ হলে আমি তোমার জন্য সেই গাছের নিচেই অপেক্ষা করব হিউম। আমি আশা করব তুমি ফিরে আসবে এবং আমি তোমাকে ওখানে দেখতে পাবো। তে জাঙ্কুকের কথায় মাথা নাড়ল। সে নিজের চোখের জলটা মুছল।
আমি যাব সেই গাছের নিচে, আমাদের আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। জাংকুক তের কপালে শেষ চুমু দিয়েছিল। তারা কেউ কারোর থেকে আলাদা হতে চায় না, তবে তাদের এখন আলাদা হতেই হবে। ক্যাপ্টেন, আপনি কোথায়? এই তো স্যার, আমি এখানে। গাছের আড়াল থেকে জাংকুক বেরিয়ে এলো। তে অন্ধকারের দিকে চলে যেতে লাগলো, কারণ তাদের একসাথে যেন কেউ দেখতে না পায়। চলুন তাহলে যাই, তাদের উপর অনেক মানুষের জীবন নির্ভর করছে। জাংকুকও তের দিকে তাকিয়েছিল, আর তেও জাংকুকের দিকে তাকিয়েছিল। হয়তো তাদের চোখে লুকিয়ে আছে হাজারো কথা। হয়তো এখানেই আসল যুদ্ধ শুরু, হয়তো এটাই তাদের শেষ দেখা। দলগুলি বিভক্ত হয়েছিল এবং জাংকুকের দল একদিকে গিয়েছিল আর লেফটেন্যান্ট লি এর দল অন্যদিকে। তারা এক বুক আশা নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছিল। লেফটেন্যান্ট লি এর দল এক মুহূর্তে রাষ্ট্রপতির বিল্ডিংয়ে পৌঁছে গিয়েছে এবং তারা এখন 4 তলায় আছে। প্রেসিডেন্ট সেখানেই বন্দী। লেফটেন্যান্ট লি তেইয়ংকে বললেন, তেইয়ং, আপনি জানেন কি হবে? আপনি কি পারবেন করতে? আমরা বন্দীদের খুঁজে বের করব আর আমরা তারপর এক জায়গায় জড়ো হব। দয়া করে সেই মুহূর্তে সাবধানে থাকবেন। এদিকে লেফটেন্যান্ট লি, নামজুন এরা সবাই তাদের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। আমি এখানে আগে এসেছি, তাই এই জায়গাটা আমার পুরো মুখস্থ। তারা সতর্কতার সাথে এগোতে লাগলো এবং তারা তাদের প্রতিপক্ষকে এড়িয়ে 3য় তলার সিঁড়ি বেয়ে 4র্থ তলায় পৌঁছেছে। তবে একটা সমস্যা ছিল, কারণ সেখানে সৈন্যরা ছিল। আমরা এগুলো কি করতে যাচ্ছি? একজন সৈনিক তের কাছে ফিসফিস করে বলল। তে তার বন্দুক আর গুলিগুলো চেক করতে বলল, যা করতে যাচ্ছি হয়তো ভালোর জন্যই, কিন্তু তে তবুও প্রচণ্ড নার্ভাস বোধ হচ্ছে। আমার কাছে মাত্র 3টি গুলি আছে, আমি জানি না আমি ঠিকমতো তাদের সাথে পেরে উঠবো কিনা। আপনি কি জানেন কিছু ভালো করতে গেলে একজনকে ত্যাগ স্বীকার করতে হয়? তারা দেয়ালের আড়ালে লুকিয়েছিল। আমি নিজেকে তাদের টোপ হিসাবে ব্যবহার করব। আমি তাদের বিভ্রান্ত করব। নামজুন সিঁড়ি দিয়ে সামনের 2 সৈন্যের দিকে এগোতে লাগলো। তারা দুজনেই কোরিয়ান সৈন্য, কারণ তাদের পোশাক দেখেই বোঝা যাচ্ছে। আর আমার গায়ে একই রকম পোশাক। আমার মনে হয় তারা আমাকে চিনতে পারবে না। সবাই নামজুনের কথা শুনে উদ্বিগ্ন বোধ করলো। তবে তাদের সফল হতে গেলে এই পরিকল্পনায় বিশ্বাস করতে হবে। নামজুন একটা গম্ভীর মুখ বানিয়ে সেই সৈনিকদের মতো বন্দুক ঘাড়ে নিয়ে তাদের সামনে গেল। তাদের মিথ্যা বলেছিল সে এবং তাদেরকে গ্রিট করলো। জেনারেল কিম আপনাদের দুজনকে ডেকেছে। কিন্তু নামজুন আতঙ্কিত হয়ে পড়ল যখন সৈন্য দুজন তার মাথায় বন্দুক তাক করলো। তুমি প্রতারক! নামজুন দেখলো সেই সৈন্যদের পোশাকে লাল কাপড়ের টুকরো রয়েছে, যেটা হয়তো ইঙ্গিত করে তারা আমেরিকানদের পক্ষে। নামজুন বুঝতে পারলো যে তাকে এখন পালাতে হবে। সে সোজা দৌড়তে থাকলো এবং তার পেছনে প্রতিপক্ষ 2 সৈনিক দৌড়াচ্ছিল। নামজুনকে দৌড়াতে দেখে তার সহযোদ্ধারা চিৎকার করে বলে উঠল, সবাই দৌড়াও! তারা কোনো চিন্তা না করে সিঁড়ি দিয়ে দৌড়তে লাগলো। তারা জানতো না তাদের সামনে আরো 2 প্রতিপক্ষ সৈনিক আছে। তারা দুজনেই বন্দুক ধরেছিল। তবে তে এর মধ্যে কথা বলে উঠল, আপনারা কেউ গুলি ব্যবহার করবেন না, এখন শুধু শারীরিকভাবে লড়াই হবে। ভাগ্যক্রমে তে সেই লোকেদের সাথে ছিল যারা মার্শাল আর্টে ভালো ছিল। তে শুধু প্রতিপক্ষকে আটকানোর চেষ্টা করছিল, বাকিরাই প্রতিপক্ষদের সাথে লড়াই করে চলেছে। দুর্ভাগ্যবশত তে তার পায়ের জন্য লড়াই করতে পারছিল না। তবে তার সঙ্গীরা প্রতিপক্ষ 2 সৈনিককে ঘায়েল করে ফেলেছে। কিন্তু এটা তাদের জন্য ভালো খবর নয়, কারণ প্রতিপক্ষ সৈনিক আগেই চিৎকার করে দিয়েছিল। এখন হয়তো আরো সৈনিক আসতে চলেছে। দেয়ালের আড়াল থেকে একজন ফিসফিস করে আওয়াজ করে বলল, আড়ালে লুকিয়ে পড়তে, কারণ পেছনে অনেক প্রতিপক্ষ সৈনিক ছিল। বিরোধী প্রতিপক্ষরা তাদের খুঁজতে লাগলো। জায়গাটা ভালো করে দেখো, হয়তো এখনো বেশি দূর তারা পালাতে পারেনি। বিরোধীরা চিৎকার করে সবাইকে সতর্ক করছিল এবং তখন তেদের হন্যে হয়ে খুঁজছিল। এখন প্ল্যান ঠিক কি করা উচিত, কিন্তু এখন আমাদের জীবনও যেতে পারে। তারা বিরোধী দলের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। জিন ফিসফিস করে বলল, এখানেই প্রেসিডেন্টকে বন্দি করে রাখা হয়েছে, তাকে মাটির নিচে বেঁধে রাখা হয়েছে। তোমাদের এখানে ভালো প্রতিক্রিয়া দেখাতে হবে। আমি আশা করি তুমি রেইনারকে পেয়ে যাবে। কে একজন পেছন থেকে তের পিঠে থাপ্পড় দিল। তের দিকে তাকিয়ে আছে সে। তে কুকড়ে আছে, তার প্রচন্ড যন্ত্রণা করছে পায়ে। জানলার নিচ থেকে সে আবারও তাকালো। সেখানে অনেক মানুষকে বন্দি করে রাখা হয়েছে এবং চারপাশে অনেক মৃত লাশও ছিল। মনে হচ্ছে যেন একটা ভূতের এলাকা। এখন সবকিছু তার এলোমেলো লাগছিল। আসলে ঘরের জানালার কাছে স্নাইপার নিয়ে বসে আছে সে। সে তার বন্দুকের গুলি লোড করলো। সে যা করতে চলেছে তা নিয়ে সে নার্ভাস বোধ করছে। সে এই প্রথম কোনো মানুষকে হত্যা করবে, তবে সে এর জন্য অপরাধ বোধ করছে না, কারণ সে জানে এই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকার যোগ্য নয়। সে বন্দুকটি জানালার দিকে তাক করলো। তিনি আসলে রেইনারের মাথায় বন্দুক তাক করেছিল। রেইনারকে দেখে মনে হচ্ছে তারা প্রেসিডেন্টের জোর করে আত্মসমর্পণ করানোর জন্য তাকে বাধ্য করছে। তে বন্দুকের ট্রিগার টেনে যখনই নিশানায় গুলি করতে যাবে, তখনই হঠাৎ করে রুমের দরজা জোরে খুলে গেল। কেউ একজন ভেতরে প্রবেশ করেছে। তে চমকে উঠল। তেইয়ুং, শুট করো! কথা বলার সাথে সাথে
সৈনিকটাকে প্রতিপক্ষরা গুলি করে ফেললো। তের এসব দেখে চোখ কাঁপছিল। প্রতিপক্ষ এবার তের দিকে বন্দুক তাক করেছে। সৈনিকটা সাথে সাথে তের ওপর গুলি চালালো। এটা গিয়ে তের বাহু বরাবর আঘাত করেছিল, কিন্তু ভাগ্যক্রমে সে এড়িয়ে যেতে পেরেছে। সে দেখলো রুমের মধ্যে আরেকটা দরজা রয়েছে। সে সঙ্গে সঙ্গে বন্দুক ধরে মাটি থেকে উঠে পড়েছে আর জানলা দিয়ে পালাতে গেল। আরে ওখানেই থামো বলছি। তে সেই দরজা দিয়ে আরেকটা ঘরে পৌঁছেছিল, তবে দুর্ভাগ্যবশত এ ঘরে আর কোনো দরজা ছিল না, শুধু জানলা ছিল। এখন আমি কি করব? সে কোনো উপায় না পেয়ে 4তলা জানলা দিয়ে ঝাঁপ দিতে চাইল। ইতিমধ্যে সৈনিকরা সেখানে চলে এসেছে এবং টিগার টেনেছিল। কোথায় পালাবেন এখন? আর কোথাও পালাতে পারবেন না। কিন্তু ইতিমধ্যেই তে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে দিয়েছে। সৈনিকটা অবাক হলো। সেখানে আরো সৈনিক এসেছিল। সে কি আত্মহত্যা করলো? তারা জানালা দিয়ে বাইরে তেল লাশ দেখার জন্য ঝুঁকে পড়েছে, তবে সেখানে অনেক লাশ ছিল, তাই তারা তেল লাশ শনাক্ত করতে পারেনি। আমার মনে হয় সে মারা গিয়েছে। না না, সে মরেনি, 4র্থ তলায় খোঁজো। তারা সবাই তেকে খুঁজতে শুরু করলো। তে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে 3য় তলার জানলায় ঝুলেছিল। তার শরীর কাঁপছিল, কারণ সে প্রায় নিচে পড়েই যাচ্ছিল। তার পায়ের ব্যথা আরো বেড়েছিল, তবে সে এগুলোকে পাত্তা দিল না। সে খুশি ছিল সে এখনো বেঁচে আছে। যখন সবকিছু একটু ঠান্ডা হয়েছিল, তখন তে সেই জানলা থেকে আস্তে আস্তে রুমের ভেতরে যেতে লাগলো, তবে সে যেতে পারেনি। আবার সেই জানালার ফ্রেম ধরেই ঝুলে পড়ল। তার হাত ঘেমে গিয়েছিল। তে যেখানে ছিল সেখানেই রেইনার তার কাজ করছিল। আমাকে সেখানে ফিরে যেতেই হবে। তে অনেক কষ্ট করে জানলার ফ্রেমটা ধরে রেখেছিল এবং তার হাত ছুটে যাচ্ছিল ফ্রেম থেকে। তের হাতে জাঙ্কুকের দিয়ে আংটিটা হঠাৎ পিছলে নিচে পড়ে গেল। সেটা দেখে তের চোখ ঝাপসা হয়ে গেল। সে কাঁদছে, কারণ এই আংটিটা দিয়েই জাঙ্কুক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এটা হারানোর জন্য তে নিজের ওপর প্রচন্ড রাগ হচ্ছিল। সে অনুভব করলো তার হাত শিথিল হয়ে আসছে, আর আংটিটা পড়ে যাওয়ার পর তার অনেক দুর্বল অনুভব হচ্ছে। সে হয়তো এখান থেকে পড়ে যাবে, এমনই তার অনুভব হচ্ছে। হঠাৎ তার পরীর কথা মনে পড়লো। পরী বলেছিল সে যদি এখানে মারা যায় তবে তার আর পুনর্জন্ম হবে না, সে ভবিষ্যতে ফিরতেও পারবে না। তে চোখ বন্ধ করে ফেলেছে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি দুঃখিত জাঙ্কুক, আমাকে ক্ষমা করবেন। আমাদের হয়তো আর দেখা হবে না সেই গাছের নিচে। তে সব শক্তি ফুরিয়ে গিয়েছিল, আর সে হাল ছেড়ে দিয়ে হাতটা জানালার ফ্রেম থেকে ছেড়ে দিল। আমি জানি না আমি এত সহজে আপনার থেকে আলাদা হয়ে থাকবো কি করে। আমার অনেক আশা ছিল জাঙ্কুক, এত শীঘ্র সবকিছু শেষ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আমার ভালোবাসার মানুষটির সাথে আমি সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম, জাঙ্কুকের সাথে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু এগুলো হয়তো শুধু আশাই থেকে যাবে। তে হঠাৎ করে অনুভব করলো যে সে নিচে পড়ে যায়নি, কেউ তাকে শক্ত করে ধরে রেখেছে। তে তার চোখটা খুলল, আর অপ্রত্যাশিত একজন পরিচিত মুখ সে দেখতে পেল। চলো নিচে নেমে পড়ি। তে যা দেখছে তাতে তার চোখ কাঁপছিল। এটা বোগম ছিল। বোগম তার বন্দুকটা পাশে রেখে তের হাত ধরে ওপরে টেনে তুলতে লাগলো। বোগম, খুব সুন্দর তাই না? এই বলে একটা মিষ্টি হাসি দিল। এই হাসিটাকে তে অনেক মিস করেছে। তে আরো কাঁদতে লাগলো। তার জন্য এখন আরো বেশি কষ্ট হচ্ছে। কিভাবে? মনে আছে যখন আমি বলেছিলাম আমি তোমাকে কখনো ছেড়ে যাব না? বোগম হাসলো। তে কান্না করছে, যেটা দেখে বোগামেরও কষ্ট হলো। ওহো, এসো, তোমার আর একটা হাত দাও। তুমি এত সহজে মরতে পারো না বোকা। তে তার বাকি শক্তি দিয়ে বোগামের হাতটা ধরেছিল। এতে একটু সময় লেগেছিল, তবে বোগাম তেকে উঠিয়েছিল। তে মাটিতে শুয়ে পড়লো। আজকের দিনটা তার জন্য বড্ড বিস্ময়কর আর ক্লান্তিকর। ওহ, ধন্যবাদ। বোগাম তের সাথে একটু ঠাট্টা করলো। তে মাটি থেকে উঠে বোগামের বুকে ধাক্কা দিতে লাগলো। তুমি খুব খারাপ, তুমি তো জেদি কেন? হ্যাঁ, তে কাঁদতে কাঁদতে বলল, এবং বোগাম এটাই আশা করেছিল তের কাছ থেকে। সে তার হাতটা ধরে থামালো। আমার তোমাকে অনেক মনে পড়তো। বোগাম তের সাথে মজা করে শান্তি পায়। তে দ্রুত হাঁটু গেড়ে বসলো। বোগামের কিছুটা ব্যথা লেগেছে। তে তার কান্নার শব্দে প্রায় নিঃশ্বাস নিতে পারছে না। সে বুঝতে পারছে না সে কি অনুভব করছে। আমি তোমাকে অস্ট্রেলিয়াতে থাকতে বলেছিলাম, তুমি সেখানে নিরাপদ ছিলে। বোগাম মাথার চুল এলোমেলো করে হাসছিল। তোমার কি মজা লাগছে? তের কথায় রাগ অভিমান ফুটে উঠেছিল। বোগামের বেশ ভালো লাগছিল, কারণ সে তো এই মানুষটাকে ভালোবাসে। সে জানে তে তার উপর রাগ দেখালেও তাকে নিয়ে অনেক চিন্তা করে। তে, আমার দেশের যুদ্ধ চলাকালীন আমি কিভাবে এখান থেকে অন্য দেশে যেতে পারি? হ্যাঁ, যাই হোক, আমাদের পরিকল্পনা কি সেটা বলো। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।